প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি, পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আজ আমরা কথা বলবো নির্বাচন ও সংস্কার। নির্বাচন না সংস্কার, সংস্কার না নির্বাচন, নির্বাচন ও সংস্কার, এই বিষয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ও সংস্কার নিয়ে যুক্তি পাল্টা যুক্তি আমরা দেখতে পাচ্ছি। আমি কোনো কারণে বলবো না এটা তর্ক বা কুতর্ক, যুক্তিও থাকতে পারে, পাল্টা যুক্তিও থাকতে পারে। সব পক্ষের মধ্যে যুক্তি এবং পাল্টা যুক্তির একটা আমরা অবস্থা দেখতে পাচ্ছি। সেই অবস্থায় আজকে আমরা এই আয়োজনে অতিথি হিসাবে যাকে পেয়েছি, অত্যন্ত একজন স্বনামধন্য রাজনীতিবিদ, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বিএনপি নেতা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রয়েছেন আমাদের সাথে। আলাল, আপনাকে স্বাগত জানাই। এবং আমি বলছিলাম যুক্তি এবং পাল্টা যুক্তির খেলা চলছে সংস্কার এবং নির্বাচন নিয়ে। এবং আমরা দেখেছি যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর থেকেই অল্প কিছুদিন পর থেকে তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের কথা বলছেন। জামায়াত ইসলামও কিন্তু প্রায় একই ধরনের কথা বলে আসছিলেন। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেউ কেউ মনে করছেন যে সংস্কার করা ছাড়া যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচিত সংস্কার আসে, তাহলে যে সংস্কারগুলো করার জন্য তারা চাচ্ছেন বা জনগণ চাচ্ছেন বলে তারা মনে করেন, সেগুলি পরবর্তীতে সেই সংস্কার হয় কি না, এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা দেখছি যে ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, তিনি বলছেন 31শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের সমস্ত সংস্কারের কার্যক্রম জমা দিবেন। এখন যদি এভাবেই প্রশ্ন করি, প্রশ্নটি কেমন হয় দেখেন। নির্বাচন নিয়ে কিন্তু কারো কারো কাছে খুব তাড়াহুড়া, আর কারো কারো কাছে মনে হয় যে নির্বাচনের এই মুহূর্তে খুব একেবারে তাড়াহুড়ার কোনো কারণ নাই। একজন বিএনপি নেতা হিসেবে আমি মজলুম জননেতাই বলতে চাই। বহুবার জেল খেটেছেন, জেলে গিয়েছেন, হয়তো বাসায় ব্যাগ গুছিয়ে রাখতেন, স্ত্রী সন্তানদেরকে হয়তো ভালো মতো দেখতে পারেননি। মহান রাব্বুল আলমের কৃপায় ফ্যাসিস্ট সরকার হয়তো দেশ থেকে গিয়েছে, এখন হয়তো বা কিছুটা হলো স্বস্তিতে থাকবেন। কিন্তু একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় দেশ যে আছে সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। আপনার বিশ্লেষণ কি? আপনাকে ধন্যবাদ। এবং একই সঙ্গে এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে বিজয় দিবসের স্মরণে শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলায় একটা গান আছে, খুব জনপ্রিয় গান এক সময়ের, তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না। এখন একে অন্যের মুখের দিকে তাকিয়ে যদি কথা বলা হয় তাহলে বোঝাও যাবে না, শোনাও যাবে না। বিষয়টা হচ্ছে সেখানে অবস্থানগতভাবে যে যেখানে ছিলেন সেখান থেকে যদি এখন উল্টো প্রান্তে দাঁড়িয়ে কথা বলেন তাহলে তো এটা মুশকিল হয়ে যাবে। কারণ আপনি কোথায় অবস্থান করছেন সেটার উপরে কিন্তু নির্ভর করছে যে আপনি কোন দৃষ্টিতে জিনিসটা দেখছেন। যেমন ইংরেজিতে ওই যে 6 নাম্বার, এই 6 যদি আমি এপার থেকে দিই তাহলে 6 হবে, ঠিক টেবিলের ওই পাশ থেকে আরেকজন দেখলে সে দেখবে এটা 9। তো এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো গোটা দেশের মানুষ সমর্থন দিচ্ছে, শুধু মাফিয়া সরকারের কিছু অনুসারী এবং সুবিধাভোগী বাদে। আর সবাই কিন্তু তাদের সমর্থনের ব্যাপারে কোনো বিভাজন নাই নিজেদের মধ্যে। সে সমর্থনটাকে পুঁজি করে সরকারের যে সফলতাটা দেখানো উচিত ছিল এই সময়ের মধ্যে, সেটা কিন্তু তারা দেখাতে পারেননি। এ কথাটি খুব সততার সঙ্গে স্বীকার করতে হবে। কারণটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, তার আগের প্রশ্নটা এখন সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। সংস্কার আগে না সংসার আগে? সংসারই তো চলছে না। বাজারে জিনিসপত্রের যে দাম, বাজারে গেলে তো বেহুশ হয়ে বাসায় ফিরতে হয় এবং প্রয়োজনের তুলনায় সামান্য কিছু উপাদান দিয়ে রান্নাবান্না করে খেতে হয়। তাই যেখানে সংসার চলছে না সেখানে এই দেশের জনগণ সংস্কারের চিন্তা করছে। এত বড় বুদ্ধিবৃত্তিক চিন্তা নিয়ে যারা দেশ চালাতে চান তাদের সঙ্গে তো বেশি দিন বনিবনা হবে সাধারণ মানুষের আমার মনে হয় না। কারণ এখানে সংসার টেকানো যেখানে মুশকিল, সেখানে সংস্কারের কি গুরুত্ব তার কাছে? তার কাছে তো গুরুত্ব চালের দাম এখন কত, আজকে শীতের সবজির মূল্য কোনটার কত, ছোটোখাটো মাছ যেটুকু পাওয়া যায় তার মূল্য কত, বড় মাছের কথা বাদই দিলাম। এগুলো কি একটুও নিরসন করতে পেরেছে এই সরকার? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি সেইভাবে করতে পেরেছে? পারেনি। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল তো সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। বিএনপি তো এমন উদাহরণও আছে যে আমরা আমাদের মানে খারাপ কাজ করা নেতাকর্মীদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছি, সেনাবাহিনীর হাতে দিয়েছি, বহিষ্কার করেছি, পদ পদবি স্থগিত করেছি, কয়েক হাজার এরকম এখন পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি। এবং প্রতিনিয়ত আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব দস্তুর মতো ওয়াজ মাহফিলে যেভাবে নসিহত করে সেভাবে নসিহত করছেন নিজ দলের নেতাকর্মীদেরকে। তা সহযোগিতার আর কি চরম পরাকাষ্ঠা আমরা দেখাবো, সেটা যদি ওনারা পরামর্শ দিতেন তাহলে আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করতাম। কিন্তু আলাল ভাই, আমি একটা বিষয়, ফ্যাসিস্ট সরকার তো এই দেশের প্রত্যেকটি
সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। আমরা বিচার ব্যবস্থা বলি, পুলিশ প্রশাসন বলি, আইন শৃঙ্খলা বলি, নির্বাচন ব্যবস্থা বলি, শিক্ষা ব্যবস্থা বলি, স্বাস্থ্য বলি, সব কিছুতে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, যেটি কিন্তু আমার আপনার বলবার জন্য নয়। গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, সংস্কার কমিটি সেগুলি বলছে। আমরা আর্থিক খাতে যে বিশাল বড় দুর্নীতি দেখতে পাচ্ছি, আমরা জ্বালানি খাতে যে হাজার হাজার কোটি টাকা কুইক রেন্টালের নামে যেগুলি পাচার হয়ে দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার তো তারা দায়িত্ব নেবার পর এই যে বিচার ব্যবস্থাকে কিছুটা ঠিক করার চেষ্টা করেছে, পুলিশের মধ্যে রদবদল করেছে। বিশেষ করে গত 15-16 বছরের মধ্যে যে সকল সরকারি কর্মকর্তারা, যারা বঞ্চিত সরকারি কর্মকর্তা হিসেবে ছিলেন, অনেকে দেখেছি আমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে তার রিটায়ার করার সময় হয়ে গেছে, তার ব্যাচমেটটা সবাই সচিব হয়ে গেছে, সেগুলো তারা ধীরে ধীরে কিছুটা হলেও তারা তাদেরকে সেই সুযোগ তৈরি করে দিচ্ছেন। সে অবস্থাকে একটু ধৈর্য ধরার সুযোগ আছে কিনা? না, ধৈর্য তো আমরা ধরেই আছি, ধৈর্য ধরেই আছি। এবং এই ঠিক আপনি যেটা বললেন না, এটা ঠিক উল্টো পিঠে যদি দেখেন, যে শব্দটা এখন সবচেয়ে বেশি আলোচিত, সেই শব্দটা হচ্ছে কি সংস্কার। সংস্কার জাতির সামনে উত্থাপন করলো কারা? প্রথম বিএনপি। বিএনপির আগে তো কেউ করেনি। 31 দফা যেটা দিয়ে আপনারা, হ্যাঁ, 31 দফাটা পরে হয়েছে, ওটা 27 দফা। 27 দফা ছিল, 27 দফা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এটি জাতির সামনে উত্থাপন করেছিলেন। এবং সেদিন সেই উত্থাপনের প্রাথমিক পর্বটা আমার কণ্ঠ দিয়েই শুনিয়েছিলাম আমি গোটা জাতিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো সেই 27 দফাটা পরবর্তীতে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনরত যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সঙ্গে পর্যায়ক্রমিক বৈঠকের মাধ্যমে 27 থেকে এটা 31 হয়েছে। এবং তারপরও আমরা এটাকে উন্মুক্ত রেখেছি যে আরও যদি কোনো ভালো পরামর্শ পাওয়া যায় যেটা বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এবং গণতন্ত্রের বিকাশের জন্য প্রয়োজন, আমরা সেগুলোকেও সংযুক্ত করে নেব। তার অর্থ হচ্ছে সংস্কারের অগ্রপথিক হচ্ছে বিএনপি। এখন সেই সংস্কারের পক্ষে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সংস্কারের পক্ষে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তাহলে অগ্রপথিককে তো একটা মিনিমাম সম্মান দেওয়া উচিত। তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলেন যারা এটার জন্মদাতা তাদেরকে, তাহলে তো এটা মানে অবিচার করা হচ্ছে আমাদের উপরে। না, এটাকে তুচ্ছতা ছিল না দেখে আমরা যদি বলি যুক্তি পাল্টা যুক্তি। না, যুক্তি পাল্টা যুক্তি ঠিক আছে, যুক্তি পাল্টা যুক্তি করতে গেলে তো অনেক কথা চলে আসবে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে তুচ্ছ তাচ্ছিল্য করার তো কোনো দরকার নেই। আজকে অথবা গতকালকে না যেন আজকেই একজন উপদেষ্টা যে কথা বললেন, আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পেয়েছি। ওনার স্বামী গুম হয়ে গিয়েছিলেন, আমাদের মনে আছে। রেজওয়ান আপার কথা বলছেন? জি জি জি, ওনার স্বামী গুম হয়ে গিয়েছিলেন এবং বিএনপি তখন সবার আগে সোচ্চার কণ্ঠে সেটার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিল। উনি র্যাবের ক্যাম্পে ক্যাম্পে ঘুরেছিলেন কোথায় তাকে আটকে রাখা হয়েছে। যেভাবেই হোক সৌভাগ্যক্রমে উনি কয়েকদিন পরে মুক্তি পেয়েছেন। কিন্তু আজকে উনি যখন বলেন যে 53 বছরে রাজনৈতিক দলগুলো কি করেছে, 53 বছরে কি করেছে, আমি দয়া করে ওনাকে বলবো যে আপনি দয়া করে আমাদের সংবিধানটা ভালোভাবে দেখেন, 1972-এ কী ছিল আর এখন কোন পর্যায়ে এসেছে। এই কাজগুলো তো রাজনৈতিক দলওয়ালারাই করেছে। এই সংস্কার প্রস্তাব তো রাজনৈতিক দলই দিয়েছে, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলেই তো দিয়েছে 31 দফা। তো কাজ করেনি, আপনি এভাবে এক কথায় শূন্য বানিয়ে দিবেন সেটা তো সেখানে আপনি নিজেই বলছিলেন যে সৈয়দা রেজওয়ানা আপা নিজেও কিন্তু ফ্যাসিস্ট সরকারের কিন্তু তিনি সেই এক ধরনের অবিচারের শিকার তিনি হয়েছেন, তার পরিবার হয়েছে যেটা আপনি বললেন এবং এইটাও বললেন। তো এখন যেটি হচ্ছে যে হয়তোবা বোঝানোর চেষ্টা করছে যে 53 বছরে কিছু কেন করা যায়নি, তারা হয়তো করতে চাচ্ছেন। তো সেটা তো আমার কাছে মনে হচ্ছে একটা সমঝোতা আলোচনার মধ্যেই তো একটা সুরাহ হয়ে যাবে। আমরা আশা করি যে এই ধরনের বিভেদ কিন্তু থাকলে, যেটি যদি আমি স্পষ্টভাবে রেজওয়ানা আপার কথাই বলি, কারণ রেজওয়ানা আপা কিন্তু দীর্ঘদিন থেকে এই পরিবেশ নিয়ে তিনি মাঠে ছিলেন, আন্দোলন করেছেন এবং এই যে ঢাকা শহর সহ দেশের খেলার মাঠগুলো, নদীগুলো ফ্যাসিস্ট সরকার দখল করে ফেলেছে, সেগুলো নিয়ে কথা বলেছেন। আমরা কি মনে করি না যে এই ধরনের বিভেদ যদি থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই যে বলছিলেন না সাবেক প্রধানমন্ত্রী পতিত টুক করে দেশে ঢুকে যাবে। তো আমরা এটার তো নিষ্পত্তি হওয়া দরকার। আমরা তো এইগুলি না, টুক করে তার দেশে ঢুকে পড়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ তিনি যেগুলো পরিকল্পনা করেন তার ঠিক উল্টোটা ঘটছে। আচ্ছা, তিনি পদ্মা সেতু তৈরি করলেন আমাদের রক্ত ঘামের টাকায়, সেটাকে তিনি বাহবা নিতে চাইলেন, তিনি পদ্মা সেতু করেছেন। আবার সেই পদ্মা সেতুতে বেগম খালেদা জিয়াকে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দিয়েছিলেন এবং ডক্টর ইউনূসকে 8টি চুবানি দিয়ে তারপর উঠাতে বলেছেন যে যাতে মরে না যায়। উনি চেয়েছিলেন এইটা, পতিত সরকারের প্রধান, মাফিয়া সরকারের প্রধান। কিন্তু বাস্তবে হলো কি, ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়া সহস্রবদনে মুখোমুখি বসে আলাপ করছেন আমাদের ক্যান্টনমেন্টে, সেনাকুঞ্জে। তো বাস্তবতা আর ওই হিসাব চিন্তা নিকাশ তো অনেক তফাৎ। বাস্তবতা তো অনেক কঠিন এবং অনেক সময় কল্পলোকের বাইরের
জিনিস মানে প্রমাণিত হয়, দেখা যায়। সুতরাং সেই দিক থেকে বিচার করলে আমি মনে করি যে আমাদের মধ্যে যে জিনিসগুলো প্রশ্ন আকারে দেখা দিয়েছে সেটা তো জনগণের মনেও প্রশ্ন। শুধু কি নির্বাচনের জন্য এত বড় আন্দোলন হয়েছে? অনেকে বলে না, শুধু নির্বাচনের জন্য হয়নি, একথা ঠিক, কিন্তু নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি মানুষ, সেই কারণেই তো দুঃশাসনটা এসেছে। যদি গণতান্ত্রিক পরিবেশটা মানুষ পেত, বহু পথ বহু মতের সম্মিলন যদি হতো, তাৎক্ষণিক সমালোচনা হতো, তাৎক্ষণিক সেটা শুধরে নেওয়ার একটা প্রয়াস থাকতো, সেটা তো করার সুযোগ ছিল না। এবং ছিল না বলেই তো এটা 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, তাদেরকে দায়িত্ব হস্তান্তর করা হয়নি। তার প্রতিবাদে যদি একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হতে পারে, তাহলে এখন ভোটের কথা বললে গায়ে ফোসকা পড়বে কেন? সেটাও তো আবার ঠিক না, কারণ তারাও তো এই দেশের নাগরিক, ভোট বঞ্চিত তারাও হয়েছেন। আমার বিশ্বাস রেজওয়ানা আপাও ভোট দিতে পারেন নাই এই 2014, 18 কিংবা 24, অথবা দিতে যাননি, অনেকেই এরকম যাননি। তো ভোটের কথা তো আসবেই, ভোট নিয়ে তো আমাদের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। সুতরাং এটা আশা খুব অস্বাভাবিক না। আর আপনি যেটা বলেছেন, এটা নিয়ে দ্বন্দ্ব বা অবিশ্বাস সৃষ্টি হওয়ার সুযোগ নেই, কারণ বহু পথ এবং বহু মত, এটাই হচ্ছে গণতান্ত্রিক স্বীকৃতির মূল চর্চা। গণতন্ত্রের মূল উপাত্ত বিষয়টাই হচ্ছে এটা, যে বহু পথ বহু মত, কিন্তু জাতীয় বিষয়ে ঐক্যমত। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা যেহেতু আপনি সাবেক প্রধানমন্ত্রীর প্রসঙ্গে আনলেন, আসলে অনেক কথা, অনেক আলোচনা, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক স্মৃতিকাতর কথা কিন্তু আপনারও আছে, যারা ভুক্তভোগী তারাও আছে, আমরাও হয়তো ছোটোখাটোভাবে আমাদের কিছু হয়তো আছে। আমরা যদি এই আজকেই দেখলাম, গণমাধ্যমে খবর দেখলাম যে গত 15 বছরের সংঘটিত গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, প্রমাণ পাওয়া গিয়েছে, এবং তদন্ত কমিশন কিন্তু এটা বলছেন। এবং এদিকে প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন। এই যে গুম, খুন, হত্যা এবং মামলা হামলা যেটা বলা হয় বিগত সরকারের সময়, আপনারা বারবার বলেন এত লক্ষ মামলা, এতজন আসামি জেলে ছিলেন, আপনার নিজের নামেও হয়তো শতাধিকের উপরে মামলা ছিল। তো সে অবস্থায় এই গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা যদি বলছেন উনি চাইলেই আসতে পারবেন না, তো উনি যদি না আসেন তাহলে বিচার করবেন কিভাবে আপনারা? না, বিচার তো আলাদা জিনিস। বিচার আপনার অনুপস্থিতিতেও হয়। তারেক রহমান সাহেবের বিচার করেছেন না আগের সরকারের বিচারকরা, বা ওই সময়কার যারা বিচারক ছিলেন, তারা রায় দিয়ে কেউ পুরস্কৃত হয়েছেন, আবার রায় দিয়ে কেউ বহিষ্কৃত হয়েছেন দেশ থেকে, এমন উদাহরণ তো আমরা দেখেছি। সুতরাং কারো শারীরিক উপস্থিতির বাইরেও তাকে নিয়ে তার বিচার করা যায়, তাকে দণ্ড দেয়া কিংবা খালাস করা, যে কোনোটা সম্ভব। কারণ তারেক রহমানও তো এখন আবার একের পর এক মামলায় খালাস হচ্ছেন, কিন্তু এখনও তো উনি শারীরিকভাবে উপস্থিত হতে পারেননি আদালতে। সুতরাং এটা কোনো সমস্যা না। আর যেহেতু এখনও কেউ কেউ স্বপ্ন দেখেন যে উনি টুস করে বা টুক করে ঢুকে পড়বেন, তাহলে এসে আদালতে দাঁড়াক, অসুবিধা কি? আইনের প্রতি যখন এত শ্রদ্ধা, আর যখন খুব দরাজ গলায় বিশাল অহংকার নিয়ে বলেছিলেন শেখের বেটি পালায় না, জাতির জনকের কন্যা, অমুকের কন্যা, সে পালায় না, আমরা পালানো আমাদের ইতিহাসে নাই, অন্য অমুকের ইতিহাসে আছে, তিনি পালালেন কেন? তিনি কেন পালালেন? বেগম খালেদা জিয়াকে তো বাড়ি থেকে সরিয়ে দিয়েছেন, আপনার তো দেশ থেকে সরে যেতে হয়েছে স্বেচ্ছায়। বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উৎখাত করেছেন তার ইচ্ছার বিরুদ্ধে, মামলা আদালতে চলাকালীন অবস্থায়, মামলার ফলাফল মানে নিষ্পত্তি হওয়ার আগেই তাকে জোর করে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছেন, এবং খুব নির্মমভাবে এবং খুব দুঃখজনকভাবে, যে তার এমনকি তার বাথরুমের মধ্যে বন্ধু ক্যামেরা নিয়ে প্রবেশ করা হয়েছে, এবং এমন কথা বলা হয়েছে যে মহিলাকে কোলে করে তুলে নিয়ে আসো। তো সেই কথাটা আজকে তো ওনার মনে পড়লে ওনার তো চিন্তা করা উচিত যে না, আসলে আমি কি করেছি। এখন তো বোধোদয় হওয়া উচিত। তাকে বাড়ি ছাড়া করেছেন, আপনাকে সাধারণ মানুষ দেশ ছাড়া করেছে, এই জায়গাটা হচ্ছে পার্থক্য। তো 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 এই যে উনি দেশ ছাড়া হয়েছেন, দেশের বাইরে আছেন, এটি কি মনে হয় কিনা যে দেশের বাইরে বসেও তিনি, যেমন আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলেন তখন কিন্তু প্রথমত শুনতে পেলাম একটা প্রবাসী সরকার করে ফেলবেন, দেশের মধ্যে নানা রকমভাবে উচ্ছৃঙ্খলতা করার চেষ্টা করলেন। তো সেই অবস্থায় কি যেখানে বসে আছেন তাদের আশ্রয় প্রশ্রয়ে, আমরা যদিও আমরা আমাদের ধর্মীয় আলোচনায় পরে আসব, যেটা আমাদের এখানে একটা উস্কানিমূলক বক্তব্য মন্তব্য বিভিন্ন মিডিয়ায় ভারতের করছে, তো তাদের সহযোগিতা বা বিদেশি কোনো সহযোগিতাকে তিনি বিদেশে বসে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কিছু করতে পারবেন? না, মোটেই সম্ভব না এটা। কারণ এই বাংলাদেশটা হচ্ছে সেই বাংলাদেশ, আপনি দেখবেন যে এই সাম্প্রতিককালে একটি দুটি ঘটনার কারণে গোটা বাংলাদেশ কিন্তু এক মঞ্চে এসে মিশে গিয়েছিল। একদম মসজিদ, মন্দির, মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত তারা থেকে শুরু করে রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক চর্চা,
সেনাবাহিনী, মানে সমস্ত শ্রেণী পেশার মানুষ এক হয়ে রাস্তায় প্রতিবাদে নেমে গিয়েছিলেন এবং তাদের প্রত্যেকের কণ্ঠে একটাই সুর ধ্বনিত ছিল যে আমাদের ভুল, আমাদের ত্রুটি, আমাদের অপরাধ, আমাদের বিচার সব আমরাই করব, কোনো দাদাদের চোখ রাঙানিতে আমরা পরোয়া করি না। সেটা প্রমাণ হয়েছে। চোখে চোখ রেখে যদি কথা বলতে না পারি তাহলে এই দেশের সার্বভৌমত্বের গুরুত্বটা কোথায়? এই যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবসটা তো স্বাধীনতার বিজয়, মুক্তিযুদ্ধের বিজয় তো না। মুক্তিযুদ্ধটা তো নিরন্তর একটা যুদ্ধ, মানুষের মুক্তির লড়াই, যেটা সেটা নিরন্তর। আমরা স্বাধীনতা যুদ্ধের বিজয়টা পেয়েছি 16ই ডিসেম্বরে। সুতরাং স্বাধীনতার যুদ্ধ আর মুক্তির যুদ্ধ কিন্তু এক জিনিস না। তো মুক্তির লড়াইটা আমাদের চলছে এবং সেই মুক্তির লড়াইটা চলার সহযোগিতার জন্যই ওনারা যত বেশি কথা বলবেন তত ভালো হবে। কারণ সর্বশেষ একটু আগে দেখলাম যে একজন সাবেক এমপি তিনি কোথায় বসে ষড়যন্ত্রমূলক সভা করছিলেন, চট্টগ্রামের এমপি, উত্তরায় কোন জায়গায় বসে, সেখান থেকে ডিবি তাকে গ্রেফতার করেছে। এই তৎপরতাগুলো চলবে, কিন্তু এগুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ সাধারণ মানুষের মধ্যে থেকেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, তারাই এগুলোকে প্রতিরোধ করবে সবার আগে, দেখবেন। তাহলে সেক্ষেত্রে এই যে ফ্যাসিস্ট সরকারের কথা যেটা বলা হচ্ছে, তাদের সময়কার, আমরা তো নির্বাচন ব্যবস্থার কথা আসবো আপনার কাছে, আমি যদি তার আগে বলি যে বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে ভেঙে দিয়েছে বলে আপনারা মনে করেন? যেটি বলা হচ্ছে যে ব্যাংকের ভোল্টেও কিন্তু সন্ধ্যার পরে টাকা নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গিয়েছে, 6-7টি ব্যাংক থেকে অর্থ বিদেশে পাচার হয়ে গেছে, সেইটাকে আপনারা কীভাবে বিশ্লেষণ করেন? আজকে তো আরও একটা জিনিস দেখলাম যে বেক্সিমকো গ্রুপ 50,000 কোটি টাকার উপরে সরিয়ে নিয়েছে। 50,000 কোটি টাকার উপরে শুধু বেক্সিমকো। তো এরকম যদি ধরেন আপনি এস আলম আছে, এরকম যদি ধরেন আপনি এই যে কি বলে ওই যে আপনার সামিট গ্রুপ ধরেন বা বসুন্ধরা ধরেন, যারা এরকম আছেন, এরকম যারা করেছেন, তারা কিন্তু এখনও তাদের দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারও চেষ্টা করছে এবং সাথে সাথে ওইখানে যারা যাদের কর্মসংস্থান হয়েছে তাদের স্বার্থের কারণে আমরাও কিন্তু চেষ্টা করছি। কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে? রেজাল্টটা হচ্ছে যে অর্থনীতিটাকে এমন একটা বিধ্বস্ত অবস্থায় নিয়ে গেছে। এই মাফিয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন যে আমার শ্রদ্ধেয় গৃহশিক্ষক হচ্ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এবং উনি তো আসলে একজন জাতীয় পর্যায়ে বরেণ্য ব্যক্তি। উনি কিন্তু বলেছেন যে আগে টাকা পাচার হতো পিন্ডিতে, এখন টাকা পাচার হচ্ছে দিল্লিতে, মালয়েশিয়ায়, তারপরে সিঙ্গাপুরে, ইউরোপ আমেরিকায়, কানাডা ইত্যাদি জায়গায়। কোনো পরিবর্তন হয়নি, একই অবস্থা আছে। কিন্তু এবার হয়েছে মানে এত ব্যাপক হারে হয়েছে যেটা বলার মতো না। 3 টাকার জিনিস 50,000 কোটি টাকা দেখানো হয়েছে, 5 টাকার জিনিস 1 লক্ষ কোটি টাকা দেখানো হয়েছে। দেখি এমনও হয়েছে যে প্রকল্পের একটা ইটও গাঁথা হয়নি, পুরো টাকাটাই বেমালুম নিয়েছে ভাগাভাগি করে এবং বিদেশে চলে গেছে। আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং করেও দেশ থেকে অর্থ পাচার হয়েছে। প্রতিরোধ করার কোনো জায়গা ছিল না, কারণ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে একটা বড় অঙ্কের অনুদান দিয়ে দিলেই সবকিছু মাফ হয়ে যেত। নাসা গ্রুপের নজরুল ইসলাম সাহেব ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, কি সুন্দর চেহারা। দরবেশ সালমান রহমানকে কেন বলা উচিত তো ওনাকে, ওনার চেহারা সালমান রহমানের চেয়ে অনেক সৌম্য মূর্তির চেহারা। উনি এরকম দেখতাম কিছুদিন পর পর দলবল নিয়ে গিয়ে কয়েক লক্ষ কোটি টাকা দিয়ে আসলেন প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে, তারপরে এদিকে যা খুশি দিয়ে করা শুরু করতেন। আমরা এমনটাও দেখেছি যে সৌদি আরব থেকে সহায়তার জন্য, সাহায্যের জন্য দুম্বার মাংস পাঠানো হয়েছে। সে দুম্বার মাংস এমপি, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতারা খেয়েছেন, সাধারণ মানুষের কাছে যায়নি। তা নিয়ে হাহাকার হয়েছে। আপনাদের মতো সংবাদ মাধ্যমের ব্যক্তিত্বরা সেগুলো আবার প্রচার করেছেন। সুতরাং যাদের ওই রকম ছাইপেশ খাওয়ার অভ্যাস, তারা যদি এরকম বড় বড় সব প্রাচুর্য দেখে, সেখান থেকে টাকা সরিয়েছে। আপনার ইতিহাস ঘাটলে কিন্তু আপনি দেখবেন যে ব্রিটেনের যে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবের পেছনে এই ভারতবর্ষে তথা বাংলাদেশের অবদান অনেক অনেক বেশি। কারণ যে সম্পদ লুট করা হয়েছিল সিরাজদৌলার কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পরে, সেই সম্পদ এবং ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের মাধ্যমে অর্জিত যে সম্পদ এবং মোগল সম্রাটদের খাজানচিখানায় হামলা দিয়ে যে সম্পদ ব্রিটেন নিয়েছিল, সেইটা পরবর্তীতে ব্রিটেনের শিল্প বিপ্লবে বিশাল অর্থনৈতিক সহায়তায় কাজ করেছে। বিচারক রায় দিয়েছে, সঠিক নির্মম রায় দিয়েছে, তাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়েছিল। এবং যারা আজ্ঞাবহ রায় দিয়েছে তারা তরতর করে বড় বড় পোস্টে গিয়েছেন,
রিটায়ার্ড করার পরও নানা রকম বেনিফিট পেয়েছে, সেই জিনিসগুলো তো আমরা দেখেছি। নির্বাচন ব্যবস্থায় আমরা আমিটামি নির্বাচন দেখেছি, আমরা বিনা ভোটে নির্বাচন দেখেছি, আমরা দিনের ভোট রাতে দেখেছি। তো এই যে পর্যবেক্ষণটা, সাধারণ মানুষের পর্যবেক্ষণ, এখন কিন্তু এই পর্যবেক্ষণটা শুধুমাত্র যে বিএনপি, জামাত বা আওয়ামী বিরোধী যারা ছিল তাদের নয়, কিন্তু এটি কিন্তু এখন সাধারণ মানুষের, সকল মানুষের এই পর্যবেক্ষণ। সে অবস্থার প্রেক্ষাপটে আগামী নির্বাচনটাকে আপনারা কিভাবে দেখতে চান? কি হলে এই নির্বাচনটি একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, সকলের কাছে একটা আনন্দমুখর একটা নির্বাচন হবে? এটা 1948-এর যে সার্বজনীন মানবাধিকার সনদ জাতিসংঘের, এবং পরবর্তীতে আরও 20 বছর পরে, অথবা 20 বছর বা 15 বছর পরে আরেকটি আবার হয়েছে, যেটা হিউম্যান রাইটস নামে পরিচিত আর কি, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, যেটা জাতিসংঘের আওতায়। এই দুটো চুক্তিটি বাংলাদেশ স্বাক্ষরকারী একটি দেশ। এখন সেখানে কি বলছে সুষ্ঠু নির্বাচনের কথাটা, সেটা আমাদের কাছে খুব বেশি পরিধানযোগ্য। সেখানে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা, এটাকেই বোঝায় না, বরং সুষ্ঠু নির্বাচন বলতে বোঝায় সেটা যে নির্বাচনগুলোতে এমনকি পরাজিত প্রার্থীরাও স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন, সেটা হলো সুষ্ঠু নির্বাচন। এখন ঠিক তার উল্টো চিত্রটার কিছু তথ্য আপনি তুলে ধরলেন। তো আস্তে আস্তে দিনের বেলা ঢাকা শহরে রাস্তার দেয়ালে যদি ভালোভাবে তাকান, তাহলে দেখবেন এই 36শে জুলাইয়ের যে বিপ্লব, অর্থাৎ 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব পরবর্তীতে গ্রাফিতিতে দেয়াল ভরে গেছে। তার মধ্যেও কিছু কিছু জায়গায় লেখা আছে, দেখবেন উইপোকা, তেলাপোকা, ইঁদুর, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে একটা ফোন নাম্বার। তার অর্থ কি ওগুলো কি উইপোকা, তেলাপোকা, ইঁদুরের টেলিফোন নাম্বার? তা তো না। নিশ্চয়ই ওগুলো দমন করার জন্য যে কোম্পানিগুলি, এই কোম্পানিগুলি তাদের ফোন নাম্বার। এখন আমি যদি দ্রুতগতির গাড়িতে ওখান থেকে যাই, চিন্তা করবে আরে উইপোকা, তেলাপোকা, ইঁদুর, এদেরও টেলিফোন নাম্বার আছে। কারণ অত গভীরে যাওয়ার মতো সময় তো আমার কাছে নাই। তো এই জিনিসটাকে থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি জানেন যে একসময় খুব স্বৈরশাসক ছিল মিশরের সম্রাজ্ঞী ক্লিওপেট্রা, খুব নাম করা, সারা পৃথিবীব্যাপী ইতিহাস প্রসিদ্ধ। এই ক্লিওপেট্রা যখন হলিউডে চলচ্চিত্র নির্মিত হয় রানী ক্লিওপেট্রার উপরে, সেইটাই অভিনয় করেছিলেন লিজ টেলর, খুব নাম করা অভিনেত্রী একসময়। এই লিজ টেলর বলেছেন যে একটা দৃশ্যের শুটিংয়ে আমাকে 65 বার কস্টিউম চেঞ্জ করতে হয়েছে, 65 বার, এখানে অ্যাকিউরেসি আনার জন্য। পরিচালক বারবার বলছিলেন যে না, কাট হয়নি, আপনি এই পোশাকটা পরে আসেন। কস্টিউম ডিজাইনারকে ডেকেছেন, এই পোশাক পরান। এই পরীক্ষা নিরীক্ষা করে 65 বার সফল হয়েছে, যখন সিংহাসনে প্রবেশ করবেন এবং কোন এক রাজাকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল, যাকে উনি পরে বিয়েও করেছিলেন, নামটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো বাংলাদেশেও বিশেষ করে বিগত 15-16 বছর এই ক্লিওপেট্রার মতো 65 বার, 66 বার, 70 বার পোশাক পরিবর্তন করা হয়েছে। ভোট, ডামি ভোট, আমি ভোট, নাই ভোট, রাতের ভোট, দিনের ভোট, তারপরে উপজেলা ভোটে, এই স্থানীয় সরকার ভোটে প্রতীকের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে খুনোখুনি, মারামারি, কোনো কিছুই গুরুত্ব দিচ্ছিল না, শুধুমাত্র একটা কারণেই, যেখানে যেন অন্য কেউ প্রবেশ করতে না পারে, যা হবে সেটা আওয়ামী লীগের সুবিধাভোগী যারা, তাদের মধ্যেই যেন বিরাজমান থাকে, এরকমটাই হয়েছে। দেখেন, আমার কাছে একটা প্রশ্ন মাঝে মাঝে মনে হয়, যারা আমি আর ডামির নির্বাচন করলেন, সেখানে কিন্তু যারা আওয়ামী লীগ ক্যান্ডিডেট ছাড়া, নৌকার প্রার্থী ছাড়া নির্বাচিত হলেন, বিভিন্ন মার্কা, ইগল মার্কা বা অন্যান্য মার্কা, তারাও কেন পাওয়া যাচ্ছে না? তারা তো নৌকা মার্কা ইলেকশন করেনি। না, নৌকা মার্কা ইলেকশন করেনি, কিন্তু তারা নৌকারই যাত্রী। তার মানে ডামি যেটা প্রমাণিত, হ্যাঁ, তারা নৌকারই যাত্রী। ইতিহাস খুঁজলে দেখবেন নৌকারই যাত্রী। এই যে আমি আমার বরিশাল বিভাগের একটি উদাহরণ দেই। বরগুনায় খুব দাপুটে এমপি ছিলেন আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বোধহয় একটা মন্ত্রীও হয়েছিলেন, মন্ত্রীও ছিলেন। এই 2024-এর নির্বাচনে তিনি কিন্তু 3 নম্বর অবস্থানে চলে গেছেন। তাহলে ওখানে কি এমন? আমার তো অন্তত জানাই যায় যে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর চেয়ে প্রভাবশালী কোন আওয়ামী লীগের ওখানে আছে, কিন্তু উনি চলে গেছেন 3 নম্বরে, নির্বাচিত হয়েছেন আরেকজন। কিন্তু বৃত্ত তো একটাই, তারাও কিন্তু পিকচারে নাই, তারাও এখন নাই, কেউই নাই।
মানে সেই কারণে তাহলে কিন্তু এইটা কিন্তু যে আমি আর ডামি নির্বাচনের যে যে জিনিসটি মানুষ বলে সেটি কিন্তু বলা হচ্ছে যে এরা আওয়ামী লীগ না করলেও কিন্তু এরা ডামি হয়ে আওয়ামী লীগের পক্ষে ইগল মার্কা, ট্রাক হ্যাঁ, মার্কা, বিভিন্ন হ্যাঁ। মার্কা নির্বাচন করেছে। তাই তো সেই হয়েছে। কারণে সেই সুবিধাভোগী হয়ে তারাও কিন্তু এখন আর মাঠে মাঠে নাই, এরকমই তো। তাই তো হয়েছে। আমাদের দল থেকে চলে গেলেন একজন, আমার কারাগারের এই বিগত 15 বছরের কারাগারের 2167 দিন আমার কারাবাস। 2167 দিন, এই হিসাবটা আবার বের করেছেন শ্রদ্ধেয় সাংবাদিক জনাব মতিউর রহমান চৌধুরী সাহেব। আচ্ছা আচ্ছা। উনি আমাকে বললেন যে আলাল সাহেব আপনি তো এতদিন কারাগারে ছিলেন, আমার কাছে এই হিসাব ছিল না, দফায় দফায় তো আমাদের সঙ্গে একত্রেই কারাগারে ছিলেন জনাব শাহজাহান ওমর সাহেব, উনি মুক্তিযুদ্ধের একজন বীরুত্তম। উনি তো আওয়ামী লীগে যোগ দিয়ে তাড়াতাড়ি নির্বাচন করলেন, এমপিও হলেন, আবার এই কিছুদিন আগে গ্রেফতার হলেন। গ্রেফতার হয়ে যাওয়ার সময়ও তিনি তর্জনী উঁচু করে এবং খুব ধমক দিয়ে বলছেন, নোট ডাউন করো, নোট ইট ডাউন, যে আমি আবার এখানে আসবো, এমপি হব এবং মন্ত্রী হব। কোন দল থেকে? কোন দল থেকে তা বলে নাই, কিন্তু উনি এমপি ছিলেন তো আওয়ামী লীগের। না, সেটা কি বিএনপিতে আবার যোগ দিবে কিনা তা বলতে পারছি না। উনি যেহেতু পাল্টি দিচ্ছেন, আবার কি বিএনপিতে? না, বিএনপি তাকে নেয়ার মতো অবস্থায় আছে আমার মনে হয় না। বিএনপি এত দৈন্য দশায় পড়েছে ওখানে। আমাদের ওখানে যোগ্য আরো অনেক লোক আছে। উনি বীরুত্তম ছিলেন, মুক্তিযুদ্ধের একজন, এবং উনি রণাঙ্গনে আহত হয়েছিলেন। সেই অনুভূতির কারণেই ওনার প্রতি সম্মানটা দেখানো হয়েছিল বিভিন্ন সময়। কিন্তু এই সম্মানের অধিকারী যদি অন্য কেউ হওয়ার যোগ্যতা থেকে থাকে, তারাই থাকবেন। মানে একই মামলা দেখা যাচ্ছে সবাই হাজতে আছেন, জেলে আছেন, উনি হঠাৎ করে পরের দিন বেরোয় গিয়ে নমিনেশন পেয়ে গেলেন। এবং মজার ঘটনাটা শোনেন, বাস্তব অভিজ্ঞতায় বলি। আদালতে কাশিমপুর থেকে আমাকে ফজরের নামাজের পরই নিয়ে যাওয়া হলো, প্রচন্ড শীতের মধ্যে। তা আদালতে জামিনের প্রেয়ার করা হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মির্জা আব্বাস সাহেব, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব আলতাফ হোসেন চৌধুরী, জনাব শাহজাহান ওমর বীরুত্তম এবং আমি অধম মুয়াজ্জেম হোসেন আলাল। এবং সেটা কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে না, জাজেস কোর্টে। জাজেস কোর্টে করা হলো। আমাদের 5 জনের জামিন নামঞ্জুর, জামিন প্রদান করা হলো শুধু শাহজাহান ওমরকে। মানে একই মামলার একই ঘটনা, একই মামলার আসামি। আচ্ছা। তো আমি হাজতখানায় ফিরে আমি চিন্তা করলাম, যাক, আমার যেহেতু আজকে আর কোনো মামলার শুনানি নাই, আমাকে তখন নিয়ে যাবে, আমি গিয়ে ওনাকে সুখবরটা দেব। আমি ঢাকা থেকে কাশিমপুর 2-এ গিয়েছি, মনে করেন 2-2.5 ঘন্টা লেগেছে। গিয়ে দেখি উনি জেল গেট থেকে বের হয়ে আসছেন। আচ্ছা। তা আমি বোকা বনে গেলাম, যে আমি ভাবলাম যে আমি খবরটা দেবো, মানে তখন আপনি বুঝতে পারেননি কি নাটক চলছে, কি নাটক চলছে, তখন পর্যন্ত বুঝতে পারিনি। তাই আমি বললাম, কি ব্যাপার, আপনার তো জামিন হয়েছে? বলে, হ্যাঁ লাল, আমি তো যাচ্ছি, যে ভালো হয়েছে তুমি আসছো, তোমার সঙ্গে দেখা হলো। এইভাবে মানে পলিউটেড করেছে যে পলিটিক্সটাকে, কিভাবে করেছে আপনি চিন্তা করে দেখেন। একই মামলার শুনানিতে যাদের নাম বললাম, এরা আমি সহ আমাদের জামিন হলো না, ওনার জামিন হলো, এবং জামিনের কাগজ আদালত মানে এই জেলখানায় পৌঁছানোর আগে উনি বের হয়ে চলে গেলেন। সুতরাং কিভাবে এই নির্বাচনটাকে প্রহসনের নির্বাচন করবার চেষ্টা করে সেটি কিন্তু আমরা বলছি। আপনার মনে আছে কি, একজন সাবেক, তখন তিনি সাবেক মন্ত্রী, তিনি বলেছিলেন যে বিএনপি নেতাদেরকে আমরা বলছিলাম যে তারা যদি নির্বাচনে আসে তাহলে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। এই প্রপোজাল কি আসলে আসছিল? এক রাতে সবাইকে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, মানে এই আসলে কি প্রস্তাব দিয়েছিল? এই প্রস্তাব আমার জানা নাই, কারণ আমি তো কাশিমপুর কারাগারে ছিলাম একা। পরবর্তীতে আরো 2-4 জন সেখানে গিয়েছেন। আর আমাদের বেশিরভাগ সিনিয়র নেতারাই ছিলেন কেরানীগঞ্জে। মহাসচিব মির্জা আব্বাস, তারপরে যারা আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, এরকম এক ঝাঁক সিনিয়র নেতারা এখানে ছিলেন। আর কাশিমপুরে তো আমি ছিলাম, এবং তার পরবর্তীতে আরো কয়েকজন সেখানে গিয়েছিলেন। সুতরাং আমার পক্ষে এটা জানা সম্ভব হয়নি, এবং পরবর্তীতে ওই ঘটনার কোনো, আপনি যেটা বললেন, এটার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তাহলে সেই অবস্থার প্রেক্ষাপটে এখন যে আওয়ামী লীগের যে অবস্থাটা, যেটি কিন্তু আমিও নাই, ডামিও নাই, অর্থাৎ আওয়ামী লীগও নাই এবং তাদের ডামি যারা তারাও নাই। তো এখন যেটি এটা নির্বাচনের একটা প্রক্রিয়ার মধ্যে হয়তো বা কিছুদিনের মধ্যেই শুরু হবে, আমরা খুবই প্রত্যাশা করতে চাই যে ডক্টর বদিউল আলম মজুমদারের 31শে ডিসেম্বর তিনি তার যে রিপোর্ট দিবেন, তার পরবর্তীতে নিশ্চয়ই নির্বাচনের ডামাডোলটা আরও দ্রুত গতিতে চলবে। যদিও প্রধান উপদেষ্টা বলেছেন ট্রেন শুরু হয়েছে, আপনি বারবার বলেন যে এটিকে আন্তনগর ট্রেন না লোকাল ট্রেন বলবার চেষ্টা করেন। তো সে অবস্থা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে বা না করতে পারে, তো সেই অবস্থাটাকে আপনারা কীভাবে দেখেন নির্বাচনটাকে? আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারার তো কোনো কারণ নেই, নিষিদ্ধ তো হয়েছে ছাত্রলীগ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি। তো
তাহলে তারা তো 14ই ডিসেম্বর তো দেখিনি, তারা বুদ্ধিজীবী মাজারে তো যায়নি, আমরা কেউ লক্ষ্য করিনি তাকে। এখন সেইটা তো ভিন্ন জিনিস। কেউ যদি দোকানের সামনে সাইনবোর্ড লাগিয়ে রাখে যেখানে পুরাতন জিনিস ক্রয় করা হয় এবং অ্যান্টিক্স বিক্রি করা হয়, অর্থাৎ আমার কাছ থেকে যখন কিনলেন সেটা হয়ে গেল পুরনো জিনিস, বাঙালির জিনিস, কিন্তু আপনি যখন ওটাকে ঝাড়মোছা করে পরিষ্কার করে বিক্রি করবেন তখন ওটা হয়ে গেলো অ্যান্টিক্স, একটা বিশাল অ্যারিস্টোক্রেটিক আইটেম হয়ে গেল ওইটা তখন। তো আওয়ামী লীগের বিষয়টা তো হচ্ছে তাই, কারণ আওয়ামী লীগের তৈরিটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে, তারপরে আপনার আবুল মনসুর আহমেদ সাহেব, এরকম বরেণ্য ব্যক্তিদের হাতে। তারা কি আওয়ামী লীগ করতে পেরেছে? ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ করতে পেরেছে? মোস্তফা মহসিন মন্টু আওয়ামী লীগ করতে পেরেছে? শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব এরা আওয়ামী লীগ করতে পেরেছে? জেনারেল ওসমানী আওয়ামী লীগ করতে পেরেছে? ব্যারিস্টার মনিরুল হোসেন আওয়ামী লীগ করতে পেরেছে? কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না ভাই, বিশ্বাস করেন। আর যদি ভালো মানুষ ওখানে যোগ দেয়ও সে ভালো থাকতে পারে না, এটা ইতিহাসের মাধ্যমে প্রমাণিত হয়েছে বারবার। এই যে বললাম, যাদের হাতে তৈরি তারা কেউ এখানে থাকতে পারেননি। আবুল মনসুর আহমেদ সাহেব তার বইতে লিখেছেন, এই যে আবুল মনসুর আহমেদ সাহেব তো আমাদের প্রথম আলো এবং ডেইলি স্টারের দুই ভাইয়ের বাবা। জি জি জি। উনি ওনার বইয়ে লিখেছেন যে আমরা খুব করে গিয়ে অনুনয় বিনয় করে বলেছিলাম, মুজিব ভাই বিরোধী দলকে এইভাবে আটকে রেখেন না। 1973-এর নির্বাচনের আগে আপনার যে জনপ্রিয়তা ওরা কত 25টা আসনই না হলে পাবে। তো আপনি যেভাবে তাদেরকে কোনো ক্রমে হতে না পারে এইসব প্রচেষ্টা করছেন, এটা ঠিক হচ্ছে না। তখন তাদেরকে বলেছিলেন যে আমি যেটা বুঝি আমি তোমাদের চেয়ে সেটা ভালো বুঝি, তোমাদের এত পাণ্ডিত্যের প্রয়োজন নেই। আবুল মনসুর আহমদ সাহেবের লেখা, সেটা আমি বলছি। অলিহাদ সাহেব দেখেন করতে পেরেছে, আর বাকিদের কথা আমি নাই বললাম। তাজউদ্দিন আহমেদ সাহেব সম্মানের সঙ্গে আওয়ামী লীগ করতে পেরেছে? পারেনি। সৈয়দ নজরুল ইসলাম সাহেব পারেনি। সম্মানের সঙ্গে কেউই পারেনি, কারণ সেখানেও শেখ মুজিবের একক আধিপত্য ছিল, আর এই আওয়ামী লীগও শেখ হাসিনার একক আধিপত্য ছিল, যে কারণে তোফায়েল আহমেদ সাহেবের মতো লোকরাও অপমানিত হয়েছে বারবার করে। সুরঞ্জিত সেনগুপ্তর মতো একটা প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, তাকে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে হয়েছে যে আওয়ামী লীগের ব্যাংক লুট এবং অর্থ পাচারের ব্যাপারে আলোচনা হচ্ছিল সংসদে, তখন সে বলছিল যে আওয়ামী লীগ সরকার তো হচ্ছে শুটকির নৌকায় বিড়াল পাহারাদার। তার সে ঐতিহাসিক উক্তি। তারপরে রেলের কালো বিড়াল ধরবো করতে করতে কালো বিড়াল হয়ে নিজেই ধরা গেলেন। তিনি আরেকটা কথা বলেছিলেন যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে শেখ হাসিনা ছাড়ে না। এখন তো দেখা গেল এখন দেখা গেছে যে জনতা ধরলে কাউকেই ছাড়ে না। বাঘ লাগে না, জনতা ধরলে। একটা বিষয় কিন্তু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে এই হিন্দু কার্ড যেটি ব্যবহার বাংলাদেশে করা হচ্ছে, যেটা সংখ্যালঘুদের যে কার্ড, আমরা মধ্যে দেখেছি তারা ট্রাম্প কার্ডও ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। ট্রাম্প বাংলাদেশে তার ছবি নিয়ে নানা রকমভাবে প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি যেটা আপনাকে জানতে চাই, আপনি কি মনে করেন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে? দেখুন, সংখ্যালঘুরা নিরাপদে আছে এই কথাটি আপেক্ষিক, কারণ সংখ্যালঘুরা যদি আর এক সংখ্যালঘু কর্তৃক অনিরাপত্তায় ভোগে তাহলে তো জিনিসটা একরকম হয়, আর যদি সংখ্যাগুরুদের দ্বারা নিরাপত্তায় ভোগে তাহলে আপনার প্রশ্নটা যথার্থ। কিন্তু আমি তো এমন ঘটনাও দেখেছি যে সনাতন ধর্মাবলম্বীরা ভাইরা সম্পত্তি নিয়ে বড় আকারের ঝামেলা। আমাদের বরিশালের ঝালকাঠিতে, বরিশাল বিভাগের পাশে আমাদের পাশের জেলায় হলো ঝালকাঠি, সেখানে সেই সালিশ দরবার এখন করতে হচ্ছে বিএনপির নেতাদের গিয়ে ভাই ভাতিজা এবং ওদিকে কাকা চাচা, কাকা এবং জ্যাঠা, ওনাদের ভাষায় যেটা বলে কাকা জ্যাঠা, আর এদিকে হলো ভাতিজা, এদের মধ্যে সংঘর্ষ চলছে বেশ কিছুদিন ধরে। চট্টগ্রামেও এরকম ঘটনা দেখলাম, অন্যান্য জায়গায় এরকম দেখলাম। এটা হলে একরকম। আরেকটা হলো যে রাজনৈতিক আধিপত্যের কারণে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করে গেছে, মাফিয়া সরকার, সেখানে যদি মনে করেন যদু নামে কেউ কখনো প্রভাব দাপট দেখিয়ে থাকে মধুর উপরে, মধু মনে করেন সংখ্যাগুরু সমাজের প্রতিনিধি, আর সে সনাতন ধর্মের লোক, তো মধু যদি এখন তাকে ধরে একটা চড় দেয় বা একটা ঘাড় ধাক্কা দেয়, এই গেল সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেল, এই স্লোগান, এটা তো বাঞ্ছনীয় না। এটা তো তখন তো ওই অধিকার রক্ষা বা অনিরাপত্তার প্রশ্ন আসবে না, কারণ বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক। এরকম কিছু ঘটনা আছে। আর আপনার এই যে সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বী বা এই উপলক্ষে যে একদম কিছুই হচ্ছে না, এটাও ঠিক না, হচ্ছে ছিটোফোঁটা সবই। কিন্তু ওই যে বলে না কথায় যে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে বৃষ্টিতে যখন সব জায়গায় ভিজে যায় সেটাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস।
কিন্তু তার অর্থ তো এই না যে এরকম ঝুম বৃষ্টি হলে শুধু কুকুর আর বিড়াল না, আমরা কিন্তু একটা ব্যাখ্যা দেখেছি, সেটি হচ্ছে যে 5ই আগস্টের পরবর্তী 6-7 জন যারা এই সংখ্যালঘু তাদের উপরে একটা হামলা বা কোনো নির্যাতনের শিকারের কথা বলা যায়, কিন্তু সেটির ব্যাখ্যায় আমরা দেখেছি বলা হয়েছে তারা রাজনৈতিকভাবে পতিত সরকারের পক্ষের লোক থাকার কারণের জন্য স্থানীয় জনগণের জনবাসিন্দা দ্বারা তারা কিন্তু আক্রান্ত হয়েছে। সেটাকেই নানাভাবে এখনো পর্যন্ত দেখানো হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন সেটি হচ্ছে গিয়ে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বেশ কয়েকদিন আমরা দেখলাম খুব উত্তেজিত ছিল, কিছুটা আমরা দেখেছি প্রশমিত হয়েছে। তারা আমাদের সাথে সম্পর্ক রাখবার কথা বলেছেন এবং তারা বলছেন শেখ হাসিনার বক্তব্য তাদের বক্তব্য নয়, সেটাও কিন্তু তারা বলেছেন। তো এই যে পার্শ্ববর্তী দেশ থেকে একটা আতঙ্ক ছড়ানোর একটা পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছে তাদের ইউটিউবারগুলো বিশেষ করে, এবং কিছু কিছু টেলিভিশনগুলোও কিন্তু বলা হয় বাংলাদেশে এই সংখ্যালঘুরা তারা একেবারে যায় যায় অবস্থা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আজকে এই অনুষ্ঠান উপস্থাপনা করতে এসে দেখুন আমার প্রচুর হিন্দু বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ফিলই করি না যে এই যে হচ্ছে। আপনি কীভাবে দেখেন? আমি তো এখনো দেখি বাংলাদেশে বিশেষ করে রাজধানীতে অনেক বড় বড় কতগুলো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো ওই যে সনাতন ধর্মাবলম্বীদের মালিকানায় নির্বিঘ্নে চলছে। আপনি উদাহরণ সহকারে যদি বলি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কোনো অভিযোগ আছে সেখান থেকে এখন পর্যন্ত? হ্যাঁ, অমুক মুসলিম এসে এটা ওই করেছে। শ্যামলী পরিবহনের মালিকের কথা ধরেন, বা এরকম আরো কত বলবো, এরকম অনেক আছে। কিন্তু ঠিক এর উল্টো চিত্রটা যদি আপনি দেখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সে কত হাজার কোটি টাকা পাচার করেছে এবং কত হাজার কোটি টাকার তার অবৈধ সম্পদ, সেটা দুদকের নখদর্পণে এখন চলে এসেছে। সেটা নিয়ে তো আলোচনা হচ্ছে না। আর আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদের প্রতিবেশী তো পরিবর্তন করা যাবে না, তাদের কেমন যেন একটা অভ্যাসই আছে। আফগানিস্তানে এই যে সর্বশেষ তালেবানদের বিজয়ের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন আশরাফ ঘানি, তাকে কিন্তু আশ্রয় দিয়েছিল ভারত। আপনি দেখেন চীনের বিদ্রোহী নেতা, ধর্মীয় নেতা যাকে বলা হয় দালাই লামা, তাকে আশ্রয় দিয়েছে ভারত। তো ভারতের এটা কেমন যেন একটা মানে অভ্যাস বোধ হয়। নাহলে যাকে সেই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, তাড়িয়ে দিয়েছে, তাকে আশ্রয় দিয়ে আপনাদের এত বোঝা মাথায় নেয়ার কি কারণটা রয়েছে? আপনি এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখেন। ভারতের তো উচিত এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখা, সরকারের সঙ্গে নয়, বা কোনো হারিয়ে যাওয়া সরকারের সঙ্গে তো নয়। কিন্তু মানে যদিও এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু সেখানে একটা বিষয় দেখা যায় কিছুদিন পর পর বলা হয় যে অমুক মসজিদের নিচে 20 বছর আগে একটা মন্দির ছিল। আমরা যেমন অতি সম্প্রতি আজমির শরীফের কথা শুনতে পাচ্ছি, সে কারণে কি বলা হচ্ছে এটা মন্দির ছিল। তো বাংলাদেশেও তো আমি দেখিনি, আপনারা জানা আছে কিনা, কোনো মন্দিরের নিচে কেউ বলে একটা মসজিদ ছিল। কিন্তু ভারতের এই জিনিসটা কেন? তারা কি নির্বাচনকে সামনে রেখে নাকি হিন্দু মুসলিম কার্ড ব্যবহার করে তাদের জনপ্রিয়তাকে বেশি তুঙ্গে রাখবার জন্য এই আচরণ তারা করে? না, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ আপনার মনে থাকার কথা যে ভারতে সবচেয়ে ভয়াবহ যে দাঙ্গাটা হয়েছিল, তখন আজকের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং তাকে তখন ডাকা হতো গুজরাটের কসাই নামে। সারা পৃথিবীতে সমস্ত আন্তর্জাতিক মিডিয়ায় গুজরাটের কসাই বলা হতো। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা নিষিদ্ধ করে দিয়েছিল। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পেয়েছেন। তো তার দল যখন ক্ষমতায় থাকে এবং সেখানে যখন আরএসএস এর মতো প্রতিষ্ঠান থাকে, বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এরা যখন থাকে তখন এই হিন্দুত্ববাদীদের প্রচার তো চলতেই থাকবে। আমরা তো দেখছি সেখানে বরঞ্চ বলতে পারেন আপনি যে সেখানে সংখ্যালঘু হিসাবে যদি সংখ্যালঘু শব্দটা যদি ব্যবহার করা হয়, তাহলে মুসলিম তাদেরকে বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, জোর করে শ্রীরাম বলানো হচ্ছে, কিশোরদেরকে দিয়ে শিশুদেরকে দিয়ে তাদেরকে মারা হচ্ছে, অত্যাচার করে আল্লাহ কেন বলছে এই জন্য মারা হচ্ছে, তাকে দিয়ে তাকে বলতে বাধ্য করা হচ্ছে শ্রীরাম বল, শ্রীরাম বল। তারপরে গরু জবাই করতে পারবে না, গরুর মাংস করতে পারবে না, এই নানাবিধ আর কি। এবং এই ব্যাপারটাই কেন যেন ভারতের শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদী যারা তারা নয়, অন্যান্য দলগুলো দেখি এটার মধ্যে অংশগ্রহণ করেছেন। এটা আমাদের জন্য আসলে খুব দুঃখজনক, যে সেটাও একটা অপবাদের মধ্যে দিয়ে এটা এক চোখায় দৃষ্টিতে দেখা ঠিক না। জি, আমরা একেবারে শেষ মুহূর্তের আলোচনা যদি একটা জায়গায় আসি, আপনারা তো জাতীয় সরকারের কথা বলছেন, আমরা বিশেষভাবে দেখছি যে তারেক রহমান সাহেব বারবার জাতীয় সরকারের কথা বলছেন। জামাত ইসলাম শোনা যাচ্ছে তারা ইসলামিক দলগুলোকে নিয়ে তাদের একটা মোর্চা করার চেষ্টা করছে। জাতীয় পার্টির অবস্থানটা কি আমি জানি না, তারাও কি আবার অন্য কোনো এই ধরনের কোনো মোর্চার সঙ্গে চলে যায় কিনা। তাহলে এই আগামী নির্বাচনে আসলে আপনারা জামায়াত ইসলাম বা অন্য যে দলগুলো যারা আপনারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের অবস্থান কি হবে? এটা সময় বলে দেবে। কারণ আপনি যে জামাত ইসলামের কথা বলেছেন, তারা তো আমাদের বন্ধু প্রতিম সংগঠন, এই আন্দোলনে ছিলেন।
কিন্তু এই জামাতে ইসলাম আবার এক সময় আওয়ামী লীগের সঙ্গে মিলে, জাতীয় পার্টির সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সেটাও আমরা দেখেছি, এবং সে আন্দোলনও খুব সহিংস আন্দোলনই ছিল। সুতরাং আরও কিছুদিন অপেক্ষা করতে হবে প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্যে। আরেকটা কথা এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, একটা সুযোগ যেহেতু আমাদের সামনে এসেছে দেশটাকে সমৃদ্ধ করার, এবং এই দেশটা সত্যিকারই যে গণতন্ত্রের যে প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে রক্ত এবং নারীর সম্ভ্রমের বিনিময়ে দেশটাকে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছিল, সেই প্রত্যাশার সঙ্গে তাল রেখে একটা কাজ করার দরকার, সেটা হচ্ছে গ্রেট ওয়াল, যেটা চায়নার গ্রেট ওয়াল। এই চায়নার গ্রেট ওয়ালের যে ইট পাথর বসানোতে কি মশলা ব্যবহার করা হয়েছিল জানেন? স্টিকি রাইস। স্টিকি রাইস, স্টিকি রাইস, আচ্ছা আচ্ছা। স্টিকি রাইস ব্যবহার কারণে বলা হচ্ছে যে এই কারণে এটা এত হাজার বছর ধরে টেকসই আছে, কোথাও থেকে কোনো রকম কিছু একটা খুলে পড়েনি বা ভেঙে যায়নি। তো সেরকম কিছু একটা আমাদের জাতীয় পর্যায়ে চিন্তা চেতনায় আসা উচিত, অভিনব কিছু একটা, যাতে করে ওই যেটা আমি বলেছি যে নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত, এটা ছিল বেগম খালেদা জিয়ার স্লোগান। সেইটা এখন খুব বেশি প্রয়োজন এই জাতির জন্যে, খুব বেশি প্রয়োজন। না হলে আমরা আবার দ্বিতীয়বার সুযোগ পাবো এমনটা অতি বেশি আশাবাদী হয়ে আমাদের থাকা ঠিক হবে না। তর্কাতর্কি নয়, বা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কোনো বাক্য একে অন্যকে খাটো করার জন্য নয়, শুধুমাত্র দেশের কথা সবার উপরে দেশ, এটা মাথায় নিয়ে যদি আমরা এগোই, তাহলে আমরা মনে করি যে না, সত্যিকার অর্থেই বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মানদণ্ড অনুযায়ী আমরা সামনে এগোতে সক্ষম হব। আমি আরেকটা বিষয় একটুখানি জানি, গত 15 বছরে কিন্তু বিএনপিকে বেশ ভাঙবার যে অপচেষ্টা, সেটি কিন্তু বারবার হয়েছে, আপনাদেরকেও হয়তো লোভ দেখানো হয়েছে। একজন দুজন ব্যক্তি ছাড়া, মানে এটা যেটা পার্সেন্টেজের মধ্যেও পড়ে না, সেটা ছাড়া কিন্তু বিএনপিকে কোনোভাবে ভাঙা সম্ভব হয়নি। তৃণমূল, এইটা সেটা নানা রকম করা হয়েছে। আমি যদি তারেক রহমান সাহেবের কথায় আসি, মানে কি জাদু তার মধ্যে আছে যে তিনি সবাইকে সংগঠিত করে রেখে দেশের মধ্যে, এখন দেখেন বিদেশে বসেও কিন্তু বাংলাদেশের জেলায় জেলায়, যেমন সেদিন দেখলাম প্রতিবন্ধী মানুষের সাথে তিনি কথা বলছেন। তো এই যে মানুষের ভালোবাসাটা, জিয়া পরিবার বা তারেক রহমান বা আমরা যদি বেগম খালেদা জিয়া, এই মুগ্ধতা স্নিগ্ধতা কিভাবে তৈরি হলো? এটা হলো, ইংরেজিতে একটা প্রবাদ আছে, ট্রুথ ইজ সামটাইমস বেটার দ্যান ফিকশন। তারেক রহমান সেই ট্রুথটাকে, সত্যটাকে নিজের সক্ষমতার মধ্যে দিয়ে জাতির সামনে উত্থাপন করতে পেরেছেন। তাকে নিয়ে তো অনেক ফিকশন ছিল, যে তার এই খারাপ গুণ আছে, তার এই খারাপ গুণ আছে, সে এইটা জানে না, সে ওইটা জানে না, সে এইটা করতে পারে না। হাজার হাজার মাইল দূরে বসে এত বড় একটা রাজনৈতিক দল, এবং এত বেশিভাবে নিপীড়িত নির্যাতিত, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা, তারপরে আপনার 1 কোটির উপরে আসামি, গুম হয়ে যাওয়া কয়েক হাজার, খুন হয়ে যাওয়া কয়েক শত, সেরকম একটা দলকে এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যেও ওই যে কি একটা জাদুমন্ত্র তার কাছে আছে, তার বাবার মতো অথবা তার বাবার চেয়েও বেশি হতে পারে, বাবা মা দুজনের সংমিশ্রণের যে গুণাবলী উনি পেয়েছেন, সেই গুণাবলীর মধ্যে আবার আরেকটা জিনিস রয়েছে, ওনার বক্তব্যের একটা জাদুকারী ক্ষমতা। শব্দ চয়নগুলো যদি আপনি লক্ষ্য করে দেখেন, উনি আজকে বলেছেন সর্বশেষ যে নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের কপালে ভাঁজ পড়ে বা কপালে দুশ্চিন্তার রেখা দেখা যায়। এটা তো স্বস্তিদায়ক না। কত সুন্দর করে বোঝালেন যে আপনারা বিরক্ত হচ্ছেন কেন, মানে কথা আক্রমণাত্মক না, কিন্তু কথার মধ্যে মর্মবাণী আছে, মর্মবাণী আছে। সেটাই আমি বললাম যে এরকম কথায় উনি মুগ্ধ করতে পেরেছেন। উনি খেলার মাঠে যখন উপস্থিত হন, জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় দেখেছি, জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, সেখানে যখন উপস্থিত হন, সেখানে আবার ক্রীড়া জগৎ সম্পর্কে যখন উনি কথা বলেন, তখন মনে হয় যেন উনি ক্রীড়াবিদ। যখন রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেন, তখন মনে হয় যেন উনি রাজনীতিবিদ। যখন উনি সংস্কারের কথাগুলো বলেন, তখন মনে হয় যেন উনি সমাজতত্ত্ববিদ। এই যে বহু 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 গুণাবলীর যে উনি অধিকারী, এটা তো প্রচার করতে দেয়া হয়নি বহুদিন ধরে। আদালতকে ব্যবহার করে ওনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছিল, যে কারণে উনি আরো পরিচালিত হওয়ার চেষ্টা করেছেন, আরো পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করেছেন, এবং সেখানে সফল হয়েছেন, এটা প্রমাণিত। না হলে এত হাজার হাজার মানুষ এখনো কেন তারেক রহমানের? আপনি একটা কথা খুবই গুরুত্ব সহকারে বলেছেন, তিনি যখন কোনো আঞ্চলিক কোনো মিটিংয়ে কথা বলছেন, সেখানকার সেই
গুড় কেমন হয়, সেখানকার স্থানীয় খাবার কোনটি প্রসিদ্ধ, সেটি কিন্তু তিনি সেখানে ফল কোন ফলটা উপযোগী, মানে তার মধ্যে আসলে একটা এক ধরনের যেটি বলছিলাম যে তার বক্তব্যের মধ্যে একটা মাধুর্যতা, তার বক্তব্যের মধ্যে একটা স্নিগ্ধতা, মুগ্ধতা আছে, এবং সে কারণের জন্য তিনি দলকে ধরে রাখতে পারছেন। আপনি সবশেষে যেটি আপনি বলছিলেন যে আপনাদের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগের কথা, অনেক না কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগের কথা আছে, আপনি কি আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে এই ধরনের কোনো বিষয় বলতে চান কিনা, যে ভবিষ্যতে জনাব তারেক রহমান সাহেব সহ আপনাদের নেতৃবৃন্দরা যেটা বলছেন, কেউ যদি কোনো কারণে কোনো রকম কোনো অন্যায় করবার চেষ্টা করে তাহলে কিন্তু আপনারা সেটা আবারও প্রতিহত করবার চেষ্টা করবেন? শেষে যদি এই জিনিসটা দিয়ে আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অনেক কষ্ট করেছেন, দলের জন্য আপনাদের অনেক ত্যাগ, অনেক যন্ত্রণা, কিন্তু একটা জিনিস বাস্তবে একথা স্বীকার করতে হবে, এই দলটার জন্য সবচেয়ে বড় নির্যাতিত এবং সবচেয়ে বড় স্বার্থত্যাগী পরিবারটা হচ্ছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পরিবার। তাদের চেয়ে বেশি নির্যাতিত আমরা হইনি। বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে এক কাপড়ে, আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থা, এবং অসম্মানজনকভাবে 92 দিন বালু ট্রাক দিয়ে আটকে রেখে ওনাকে 93 দিনের মাথায় ওনার কনিষ্ঠ সন্তানের মরদেহ সামনে আনা হয়েছে। তারপরে নাটক করে ওনার সঙ্গে দেখা করতে গেছেন পঁচিশ সরকারের প্রধানমন্ত্রী, উনি গণভবনে ফেরত আসতে আসতেই টেলিভিশনে দেখি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 8টি মামলা দায়ের করা হয়েছে কুমিল্লায়, বেগম খালেদা জিয়া নাকি পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন। তারেক রহমান সাহেব আজকে কত বছর ধরে তার মাকে দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র ছবিতেই দেখছেন। মা তার সন্তানকে, একমাত্র সন্তানকে দেখতে পাচ্ছেন না, আদরের নাতিদেরকে দেখতে পাচ্ছেন না, পুত্রবধূদের সঙ্গে একত্রে সময় কাটাতে পারছেন না। তার চেয়ে বড় ত্যাগ কি আমরা করেছি যে এখনই আমাদের সেই সম্পদ লুটে ফায়দা নিয়ে তারপরে সেটা করতে হবে? একটু ধৈর্য ধরেন। রাজনীতিতে প্রাচুর্য এবং অর্থের চেয়ে সম্মানের মর্যাদা অনেক বেশি, যার প্রমাণ শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, যার প্রমাণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলায় ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, এবং বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময় পর্যন্ত শেখ মুজিবুর রহমানও। তো সেই সম্মানটার জন্য জায়গাটায় যদি যেতে চাই তাহলে এই প্রাচুর্য এবং এই লোভগুলোকে সম্বরণ করতে হবে। আমাদের চেয়ে অনেক বেশি যন্ত্রণা ওই পরিবারটা ভোগ করেছে। তারা যখন স্বস্তি পাবে তখন যেন আমরা নিজেদের স্বস্তির কথা চিন্তা করি। তার আগে পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে, এই সরকারকে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে। দর্শক, আমরা কথাগুলো শুনছিলাম এবং সবশেষে যে ব্যক্তির কথা আসলো তিনি হচ্ছে জনাব তারেক রহমান, এবং স্নিগ্ধতায় মুগ্ধতায় ভরে রাখছেন তিনি নানা শ্রেণী পেশার মানুষের সাথে তার সংলাপ করছেন, আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন, মন্তব্য দিচ্ছেন, এবং গত 15-16 বছর তিনি যেভাবে এই দলটাকে আঁকড়ে রেখেছেন, এখানে আমি ছোট থেকে বড় এবং আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই কিন্তু তারা সম্মিলিতভাবেই কিন্তু তারেক রহমান এবং তার পরিবারের প্রতি তাদের শ্রদ্ধাবোধ সেটা কিন্তু তারা অবিচল রেখেছেন, এবং সেই শ্রদ্ধাবোধ অবিচল থাকবে। যেটি আমাদের আলাল ভাই বললেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমরা যাতে কোথাও এমন কোনো কিছু না করি যেটার জন্য এই যে পতিত সরকার পালিয়ে গেল তারা কোনো কারণে প্রশ্রয় পেয়ে যায়, তারা আশ্রয় পাওয়ার জন্য নানা রকমভাবে নানা ফক্কি ফিন্দুর করতে না পারে, সেদিকে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন, আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের আজকের যে অতিথি যারা মোয়াজ্জেম হোসেন আলালের কথাগুলো শুনলেন, এবং আজকেই জেনেছি তিনি 2167 দিন জেল খেটেছেন। সেই মজলুম জননেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং ভবিষ্যতে যাতে আপনারাও ক্ষমতা আসুন বা যেই ক্ষমতা আসুক না কেন, যাতে এই ধরনের গুম, খুন, হত্যা, ব্যাংক লুট এবং বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়া, এবং 2167 দিন আপনারা জেল খেটেছেন, এরকম যাতে কাউ জেল খেটতে না হয়, সেই প্রত্যাশা করে আমাদের আজকের আয়োজন ইসমানী মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।